হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসডিএম একাডেমি। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা নতুন গুড নিউজ নিয়ে চলে এসেছি। তোমাদের আজকে আলোচনা করব মাধ্যমিক ভূগোলের সাজেশান, অর্থাৎ 2024 মাধ্যমিক ভূগোলের গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্ন এবছরে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত 5 নম্বরের প্রশ্নগুলি আমি আজকের ক্লাসে আলোচনা করব। তো প্রথম থেকে তোমরা যদি শেষ পর্যন্ত আজকের এই ক্লাসটি দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা পুরো একদম পুরো জিওগ্রাফি যে পুরো সাবজেক্টটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলি এই বছরে মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। আমি অধ্যায় ভিত্তিক ধারাবাহিকভাবে আলোচনা করব, আর এই প্রশ্নগুলি তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এর ভিতর থেকে কিন্তু প্রশ্নগুলো আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে। দেখো, আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে, বহির্জিত, আমরা প্রথম অধ্যায় থেকে প্রথমে আলোচনা করব। 1 নম্বর, বহির্জিত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায় থেকে তোমরা প্রথমে যে প্রশ্নটা ভালো করে করবে, বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু 2022, 13, 5, 1 অর্থাৎ অনেকবার কিন্তু মাধ্যমিক পরীক্ষায় তোমাদের এসেছে, তাই এই প্রশ্নটা খুব ভালো করে করবে। নেক্সট, এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় কোশ্চেনে। বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। এই প্রশ্নটাও খুব ভালো করে করবে। নেক্সট, এবার চলে যাব আমরা 3 নম্বর কোশ্চেনে। দেখো, 3 নম্বর কোশ্চেন আছে, হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। এই প্রশ্নটা ভালো করে করবে। নেক্সট কোশ্চেন, হিমবাহ ও জলধারা সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে এই 4টি প্রশ্ন খুব ভালো করে করবে। নেক্সট, এবার আমরা চলে যাব নেক্সট অধ্যায়, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় চলে যাব। দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খুব ভালো করে করবে, আমরা প্রথম প্রশ্নটা দেখে নিই। দেখো, 1 নম্বর কোশ্চেন হচ্ছে, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ বায়ুমণ্ডলের যে অনেকগুলো স্তর রয়েছে তার মধ্যে তোমরা প্রশ্নটা এমনভাবে করবে, বায়ুমণ্ডলের স্তরগুলো সম্পর্কে পড়বে, তারপরে বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এই দুটো স্তর সম্পর্কে খুব ভালো করে জেনে রাখবে, কারণ এটা কিন্তু 2020 সালের মাধ্যমিক পরীক্ষায় তোমাদের এসেছিল। নেক্সট, এবার আমরা চলে যাব দ্বিতীয় কোশ্চেনে। দেখো, যে কোনো 2 প্রকার জলবায়ু সম্পর্কে লেখো। অর্থাৎ যে বিভিন্ন ধরনের যে জলবায়ু রয়েছে, ভূমধ্যসাগরীয় জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, এই যে বিভিন্ন ধরনের যে জলবায়ু রয়েছে এই জলবায়ুগুলি সম্পর্কে জেনে রাখবে। পাশাপাশি তোমরা ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে খুব ভালো করে পড়ে রাখবে, কারণ ভূমধ্যসাগরীয় জলবায়ু এই প্রশ্নটা কিন্তু তোমাদের 2000, এখানে একটু লেখা মিস্টেক হয়েছে, এটা সম্ভবত তোমাদের 2020 সালের পরীক্ষায় কিন্তু তোমাদের এসেছিল ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য। 2020 নয়তো 2022 সালের মাধ্যমিক পরীক্ষায় তোমাদের এসেছিল। এবার চলে যাবো আমরা 3 নম্বর কোশ্চেনে। দেখো, বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব আলোচনা করো। অর্থাৎ পৃথিবীতে যে জলবায়ুর বিশ্ব যে উষ্ণায়ন হচ্ছে, অর্থাৎ পৃথিবীর উষ্ণতা যে ক্রমশ বেড়েই চলেছে, সেই বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব আলোচনা করতে হবে। নেক্সট কোশ্চেন 4 নম্বর, পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু 2018 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। নেক্সট 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্নটা দেখে নেবো এবারে আমরা দ্বিতীয় অধ্যায়ের। দেখো, ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অবস্থান ও প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। অর্থাৎ ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অবস্থান এবং প্রধান বৈশিষ্ট্য খুব ভালো করে পড়বে। নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন, নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। এটা 2019 সালে এসেছিল। নেক্সট 7 নম্বর কোশ্চেন, বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো এক প্রকার বৃষ্টিপাতের বর্ণনা দাও। অর্থাৎ এই প্রশ্নটা তোমরা এমনি মোটামুটি একটু পড়ে রাখবে, আসার সম্ভাবনা খুব একটা নেই, কারণ যেহেতু এবছরে 2023 সালের মাধ্যমিক পরীক্ষা এসেছিল যে শৈলক্ষ বৃষ্টিপাত সম্পর্কে, তাই শৈলক্ষ যেহেতু বৃষ্টিপাতের ভিতরেই একটা বৃষ্টিপাত হচ্ছে শৈলক্ষ বৃষ্টিপাত, তাই এই প্রশ্নটা মোটামুটি একটু পড়ে রাখবে। আর এই প্রথম যে 6টি কোশ্চেন, অর্থাৎ 1 থেকে যে 6 কোশ্চেন দ্বিতীয় অধ্যায়ের, এই বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, যে কোনো 2 প্রকার জলবায়ু, পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি, ক্রান্তীয় মৌসুমী জলের অবস্থান বৈশিষ্ট্য, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, মেরুদেশীয় উচ্চচাপ বলয়, আর এই 6টা প্রশ্ন কিন্তু প্রথম 6টা প্রশ্ন কিন্তু খুব ভালো করে করবে দ্বিতীয় অধ্যায়ের, কারণ এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের 2টো প্রশ্ন পরীক্ষায় থাকবে। আর প্রথম অধ্যায় থেকে তোমাদের একটা প্রশ্ন থাকে, আর তৃতীয় অধ্যায় থেকে তোমাদের একটা প্রশ্ন থাকে। আর যেহেতু বায়ুমণ্ডল অধ্যায় থেকে 2টো প্রশ্ন থাকে, তাই এই অধ্যায়টা খুব ভালো করে করবে। এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় অধ্যায়ে, অর্থাৎ বায়ুমণ্ডলে। দেখো,
বায়ুমণ্ডল এই অধ্যায় থেকে আমি তোমাদের 4টি কোশ্চেন দিয়েছি, এই 4টি কোশ্চেন খুব ভালো করে করবে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে বিশ্বব্যাপী জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব, অর্থাৎ এই যে জলবায়ু নিয়ন্ত্রণে সমুদ্র স্রোতের কী ভূমিকা রয়েছে, সেই সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করতে হবে। এটা কিন্তু 2012, 2017 এবং 20 সালের মাধ্যমিক পরীক্ষায় তোমাদের এসেছিল। নেক্সট 2 নম্বর কোশ্চেন, জোয়ার ও ভাটা সৃষ্টির কারণ লেখো। জোয়ার ভাটা সৃষ্টির কারণ, এটা কিন্তু তোমাদের আসার জন্য এই বছরের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা খুব স্টার দিয়ে রাখো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, এই জোয়ার ভাটা সৃষ্টির কারণ 2 নম্বরের যে কোশ্চেনটা, এটা আসার ব্যাপক সম্ভাবনা, খুব ভালো করে করবে। নেক্সট 3 নম্বর কোশ্চেন, দুটি মুখ্য জোয়ারের মধ্যে 24 ঘন্টা 52 মিনিট সময়ের পার্থক্য হওয়ার কারণ কি? অর্থাৎ দুটি মুখ্য জোয়ারের মধ্যে 24 ঘন্টা 52 মিনিট দুটি মুখ্য জোয়ারের মধ্যে 24 ঘন্টা 52 মিনিট সময়ের পার্থক্য কেন হয়, সেটা খুব ভালো করে করতে হবে। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে 4 নম্বর কোশ্চেন, জোয়ার ভাটার সুফল ও কুফল লেখো। তোমরা এখান থেকে এই বায়ুমণ্ডল অধ্যায় থেকে তোমরা প্রথম 3টে কোশ্চেন, অর্থাৎ প্রথম 3টে কোশ্চেন 1, 2 এবং 3, এই 3টে কোশ্চেন খুব ভালো করে করবে। আর 4 নম্বর কোশ্চেনটা মোটামুটি একটু পড়ে রাখবে। তাহলে আমরা প্রাকৃতিক ভূগোলের যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, সেগুলো কিন্তু আমরা দেখে নিলাম। অর্থাৎ তোমরা এই প্রাকৃতিক ভূগোল থেকে যদি এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যেতে পারো। অর্থাৎ অনেক সম্ভাবনা রয়েছে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু বারবার মাধ্যমিক পরীক্ষায় এসেছে। তাই এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। আমি আরও একবার দেখিয়ে দিলাম, এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল থেকে। এই যে 3টি অধ্যায় দেখালাম, এবারে তাহলে তোমরা এই 3টে অধ্যায় খুব ভালো করে প্র্যাকটিস করছো, খুব ভালো করে এই 3টে অধ্যায় প্র্যাকটিস করবে তোমরা। এবার আমরা চলে যাব অর্থনৈতিক পার্ট, অর্থাৎ অর্থনৈতিক ভূগোলে। দেখো ভারত, অর্থাৎ মানে আমাদের ভূগোলের টোটাল যে 3টে পার্ট রয়েছে, একটা হচ্ছে প্রথমে প্রাকৃতিক ভূগোল, তারপরে রয়েছে পরিবেশের ভূগোল। পরিবেশের ভূগোলের মধ্যে রয়েছে বর্জ্যের ব্যবস্থাপনা, কিন্তু যেহেতু বর্জ্যের ব্যবস্থাপনা থেকে কোনো 5 নম্বরের প্রশ্ন আসে না, তাই আমরা ওই অধ্যায়টা আলোচনা করছি না। এবার আমরা চলে আসছি ভারতের আমাদের এবার আলোচনার বিষয় ভারতের প্রাকৃতিক ভূগোল। তারপরে আমরা আলোচনা করবো ভারতের অর্থনৈতিক ভূগোল। অর্থাৎ ভারত সম্পর্কে, ভারত থেকে 5 নম্বরে কী কী প্রশ্ন তোমাদের আসতে পারে, সেই প্রশ্নগুলো আমরা দেখে নেব। দেখো আমাদের প্রথম প্রশ্ন ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে। প্রথম প্রশ্ন, উচ্চতা অনুসারে হিমালয়ের শ্রেণীবিভাগ লেখো, অথবা প্রস্থ বরাবর, এটা একটু বানানটা মিস্টেক হয়েছে, একটু ঠিক করে নেবে, পয়রা ফেলা দ্বন্দ্ব সহায়তা, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো। অর্থাৎ উচ্চতা অনুসারে হিমালয়ের শ্রেণীবিভাগ, ট্রান্স হিমালয়, টেথিস হিমালয়, হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয়, এই যে হিমালয়, এই উচ্চতা বরাবর এই হিমালয়গুলো এখানে আলোচনা করতে হবে। নেক্সট কোশ্চেন, দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো, অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, পশ্চিম হিমালয় ও পূর্ব হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। অর্থাৎ আমরা জানি যে দৈর্ঘ্য বরাবর হিমালয়কে 3টি ভাগে ভাগ করা যায়, পূর্ব হিমালয়, মধ্য হিমালয় আর পশ্চিম হিমালয়। তো তোমাদের এখান থেকে আলাদাভাবে উল্লেখ করে দিতে পারে যে পশ্চিম হিমালয় ও পূর্ব হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই প্রশ্নটা কিন্তু তোমাদের 2015 এবং 2017 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল, তাই এই পশ্চিম হিমালয় ও পূর্ব হিমালয়ের ভূপ্রকৃতিটা খুব ভালো করে রাখবে। নেক্সট কোশ্চেন, আর আবার একটা প্রশ্ন এসেছিল এখান থেকেই, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বর্ণনা দাও 2018 সালে। অর্থাৎ তোমরা এই যে হিমালয়, দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ যে 3টি ভাগে ভাগ করা যায়, পূর্ব হিমালয়, মধ্য হিমালয় আর পশ্চিম হিমালয়, এই 3টে হিমালয়ের ভাগ কিন্তু খুব ভালো করে রাখবে। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সমভূমির বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। এখানে একটু বানানটা মিস্টেক হয়েছে, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য করে রাখবে খুব ভালো করে। নেক্সট কোশ্চেন, আমাদের 4 নম্বর কোশ্চেন দেখে নেব। দেখো 4 নম্বর কোশ্চেন কী আছে, ভারতের উপকূলের সমভূমির বিস্তারিত বিবরণ দাও। অর্থাৎ ভারতের যে উপকূলীয় সমভূমি রয়েছে, পূর্ব উপকূল আর পশ্চিম উপকূল, সেই উপকূলীয় সমভূমির বিস্তারিতভাবে জেনে রাখবে, 2012 সালের মাধ্যমিক পরীক্ষা এসেছিল। নেক্সট, উত্তর ভারতের নদীগুলির বৈশিষ্ট্য লেখো। এখানে দাগ নম্বর একটু সমস্যা হয়েছে, দাগ নম্বরগুলো তোমার একটু ঠিক করে নেবে, ঠিক আছে? এখানে দাগ নম্বর মানে টাইপিং করার সময় একটু সমস্যা হয়েছে, মানে মিস্টেক হয়েছে, ভুল হয়ে গেছে। নেক্সট প্রশ্ন, ভারতের জলসেচের যে কোনো 3টি প্রয়োজনীয়তা সংক্ষেপে ব্যাখ্যা করো। অর্থাৎ ভারতের জলসেচের কেন প্রয়োজনীয়তা রয়েছে সেই সম্পর্কে আলোচনা করতে হবে। নেক্সট কোশ্চেন, ভারতের বিভিন্ন জলসেচ ব্যবস্থা সম্পর্কে লেখো। অর্থাৎ ভারতের যে বিভিন্ন ধরনের জলসেচ ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থাগুলি সম্পর্কে আলোচনা করতে হবে। নেক্সট, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব হবে। এখানেও বানানটা টাইপিংয়ে মিস্টেক হয়েছে।
এটা হবে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো, 9 নম্বরের যে কোশ্চেনটা আছে। এটা কিন্তু তোমাদের মাধ্যমিক 13 এবং 4 সালে পরীক্ষায় এসেছিল। নেক্সট 10 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে কারেন্ট রয়েছে, এটা হবে আলোচনা করো। ভারতের মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা কিন্তু তোমাদের মাধ্যমিক 2016, 15 এবং 2 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। নেক্সট আমরা চলে যাব 11 নম্বর কোশ্চেনে। দেখো 11 নম্বর কোশ্চেন কি, ভারতের মৃত্তিকা শ্রেণীবিভাগ করো, পলিমৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার বন্টন আলোচনা করো। যেটা 2019 এবং 2006 সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। তোমরা এখান থেকে পলিমৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকার এই দুটো মৃত্তিকার বন্টন, বন্টন মানে কোথায় কোথায় দেখা যায়, আর হচ্ছে এই মৃত্তিকার বৈশিষ্ট্য মানে কী কী ফসল হয়, মৃত্তিকার প্রকৃতি কেমন, জল ধারণ ক্ষমতা কেমন, এই বৈশিষ্ট্যগুলো ভালো করে জেনে রাখবে। নেক্সট 12 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের স্বাভাবিক উদ্ভিদের আঞ্চলিক বন্টন ও বৈশিষ্ট্য লেখো। এখানেও টাইপিংয়ে মিস্টেক হয়েছে, ভারতের স্বাভাবিক উদ্ভিদের আঞ্চলিক বন্টন, এখানে ও হবে, ও বৈশিষ্ট্য লেখো। মানে 12 নম্বর কোশ্চেনটা হবে ভারতের স্বাভাবিক উদ্ভিদের আঞ্চলিক বন্টন, বন্টন মানে কোথায় কোথায় দেখা যায় এই স্বাভাবিক উদ্ভিদগুলো আর এর বৈশিষ্ট্য। নেক্সট 13 নম্বর কোশ্চেন, হিমালয়ের বিভিন্ন উচ্চতায় আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখি কেন? অর্থাৎ হিমালয়ের উচ্চতার উপরে নির্ভর করে বিভিন্ন ধরনের উদ্ভিদ যে জন্মায়, সেই উদ্ভিদগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। নেক্সট 14 নম্বরের কোশ্চেন, ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। এটাও টাইপিং মিস্টেক হয়েছে, ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। 2010 সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ভারতের স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ু সম্পর্ক আলোচনা করো। 14 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতে বন্যার কারণগুলি আলোচনা করো, মাধ্যমিক 19 সালে এসেছিল। নেক্সট 15 নম্বর, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, মানে ভারতের জলবায়ুর কী কী বৈশিষ্ট্য রয়েছে। এইটা হচ্ছে ভারতের এই যে 15টা প্রশ্ন দিলাম, এগুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে। তোমাদের এই বছরে অর্থাৎ 2023 মানে তোমাদের 2023 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু প্রাকৃতিক ভূগোল থেকে, অর্থাৎ ভারতের প্রাকৃতিক ভূগোল, যেটা মানে ভারতের ভূগোলটাকে আবার দুটোকে ভাগ করে, একটা প্রাকৃতিক আর একটা হচ্ছে অর্থনৈতিক। এই প্রাকৃতিক ভূগোল থেকে কিন্তু তোমাদের 2023 সালে পরীক্ষায় মাত্র একটা ব্রড কোশ্চেন এসেছিল, মানে 2023 যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। আর অর্থনৈতিক ভূগোল থেকে কিন্তু তোমাদের মানে যারা পরীক্ষা দিয়েছিল 2023-এ তাদের কিন্তু 3টে ব্রড কোশ্চেন এসেছিলো। তাই এই বছরে 2024-এ যারা মাধ্যমিক দেবে তোমাদের মধ্যে তোমাদের কিন্তু এই প্রাকৃতিক ভূগোল থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে কিন্তু 3টে প্রশ্ন তোমাদের আসতে পারে। তাই তোমরা ভারতের প্রাকৃতিক ভূগোলটা খুব ভালো করে করবে এই পার্টটা। এবার আমরা চলে যাচ্ছি ভারতের অর্থনৈতিক ভূগোল। ভারতের অর্থনৈতিক ভূগোল থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে একটু দেখে নেব। দেখো ভারতের অর্থনৈতিক ভূগোলে প্রথম প্রশ্ন আমাদের, ভারতে ধান, মানে এই প্রশ্নগুলো আমি এখানে স্ল্যাশ দিয়ে দিয়েছি, তোমরা এটা এরকমভাবে করবে, ভারতে ধান চাষের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। মানে ভারতে ধান চাষের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো, এই প্রশ্নটা এমনভাবে করবে, মানে এটা শুধু ধান চাষের পরিবেশ আলাদাভাবে 5 নম্বরে আসতে পারে। আবার এমন প্রশ্ন আসতে পারে যে ভারতে ইক্ষু চাষের ইক্ষু মানে ইক্ষু চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো, এটাও আলাদাভাবে আসতে পারে। আবার এমন আসতে পারে, ভারতের চা চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো, 5 নম্বরে আসতে পারে। আবার ভারতে গম চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো, 5 নম্বরে আসতে পারে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের 4টে প্রশ্ন আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। ভারতের ধান চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো, 2022 সালে এসেছিল। ইক্ষু চাষের পরিবেশ আলোচনা করো, 2017 সালে, 6 সালে, 2 সালে এসেছিল। চা চাষ কিন্তু 2020 সালে এসেছিল। গম চাষ 19, 15, 5 সালে এসেছিল, মানে গম চাষের অনুকূল পরিবেশ। তাই এই 1 নম্বরের প্রশ্নটা কিন্তু খুব ভালো করে এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, 4টে প্রশ্ন, মানে যে কোনো একটা যদি তোমরা খুব ভালো করে পড়ো আর বাকি ফসলগুলোর প্রকৃতি চরিত্র যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজে লিখতে পারবে, কারণ প্রায় একই বিষয়গুলো, মানে শুধু ফসলটার চরিত্র বা প্রকৃতির উপরে নির্ভর করে মৃত্তিকা, বৃষ্টিপাত, উষ্ণতা ইত্যাদি দিয়ে এগুলো লিখতে হয়। আর আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন যদি তোমাদের আলোচনা করতে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেই প্রশ্নর উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আমাদের SDM একাডেমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং টেলিগ্রাম যে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে, সেই ডিসক্রিপশানে গিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, ফসল চাষের সময় অনুযায়ী ভারতীয় ফসলের শ্রেণীবিভাগ করো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে ফসল চাষের সময় অনুযায়ী ভারতীয় ফসলের শ্রেণীবিভাগ করে উদাহরণসহ সংজ্ঞা দাও, অথবা ব্যবহার ও ঋতু অনুসারে ভারতীয় কৃষি ফসলের শ্রেণীবিভাগ করো। নেক্সট 3 নম্বর কোশ্চেন,
ভারতে বর্ষাকালীন ফসল উৎপাদনের জন্য জলসেচের প্রয়োজন হয় কেন? 2016 সালে এসেছিল। নেক্সট 4 নম্বর প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতে অধিকাংশ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণ আলোচনা করো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে করবে। মানে ধরে নিতে পারো এটা আসার সম্ভাবনা ব্যাপক, মানে 95% এর ওপরে এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। কারণ এই পূর্ব ও মধ্য ভারতে অধিকাংশ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণ, এটা কিন্তু বহুবার মাধ্যমিক পরীক্ষা এসেছিল, 18, 15, 8, 5, 1। আর যেহেতু আগের বছরে আসেনি 2023 সালে পরীক্ষায়, তাই এই বছরে তোমাদের দেওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তাই এই পূর্ব মধ্য ভারতে অধিকাংশ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণ এটা খুব ভালো করে করবে। আর এই প্রশ্নটা আবার অন্যভাবেও দিতে পারে, মানে ঘুরিয়ে উত্তর একই, যে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণ আলোচনা করো, এমনভাবেও দিতে পারে, কিন্তু উত্তর একই হবে। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের শহর বা নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। অর্থাৎ ভারতে শহর নগর কেন ভারতের শহর নগর কেন গড়ে উঠেছে সেই কারণগুলি আলোচনা করতে হবে। মাধ্যমিক 18 এবং 4 সালে এসেছিল। লাস্ট কোশ্চেন, জনঘনত্ব অনুসারে ভারতবর্ষের শ্রেণীভাগ করো। এই যে অর্থনৈতিক পার্টের টোটাল তোমাদের এখানে 6টা প্রশ্ন দিয়েছি, প্রথম 5টা প্রশ্ন কিন্তু এই এখান থেকে 1 থেকে 5 পর্যন্ত কিন্তু খুব ভালো করে করবে, আর এইটা মোটামুটি একটু পড়ে রাখবে। আর এই 4 নম্বরের যে কোশ্চেনটা আছে, পূর্ব ও মধ্য ভারতে অধিকাংশ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণ আলোচনা করো, এটা কিন্তু খুব ভালো করে করবে, কারণ তোমাদের এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। প্রিয় ছাত্রছাত্রী, তাহলে আমরা আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম মাধ্যমিক ভূগোলের সাজেশান, অর্থাৎ কোন ধরনের 5 নম্বরের প্রশ্নগুলো এই বছরের তোমাদের মাধ্যমিক পরীক্ষা আসতে পারে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলো কিন্তু আমি এখানে তোমাদের দেখিয়ে দিয়েছি। এই প্রশ্নগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো ধারাবাহিকভাবে, আর টেক্সটটা কিন্তু খুব ভালো করে পড়তে থাকো। তোমরা পারলে এখান থেকে একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি ছোটো করে দিচ্ছি স্ক্রিনটা, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে এটা হচ্ছে তোমাদের ভারতের তোমাদের ক্লাস 10-এর প্রাকৃতিক ভূগোলের 5 নম্বরের সাজেশান এটা, আর এটা স্ক্রিনশট নিয়ে নাও। আর এরপরে আমি চলে যাচ্ছি তোমাদের নেক্সট, অর্থাৎ অর্থনৈতিক ভূগোলে। দেখো, অর্থনৈতিক ভূগোল থেকে মানে ভারতের আবার দুটো পার্ট আছে, একটা ভারতের প্রাকৃতিক আর একটা ভারতের অর্থনৈতিক পার্ট। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বুঝা গেছে? এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে বারবার প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আর তোমাদের যদি কোনো সমস্যা হয়, কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আমাদের SDM একাডেমির যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও কমেন্ট করতে পারো। আর আমাদের ডেসক্রিপশানে আমাদের SDM একাডেমি ফেসবুক পেজ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ইত্যাদি আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অবশ্যই তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাবে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।